নমস্কার সবাইকে। তো আজকে আমরা যে টপিক শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সক্রিটরি প্রোডাকশন এলিমিনেশন। হিউম্যান ফিজিওলজির খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে এক্সক্রিশন। আর আজকে আমরা সেই এক্সক্রিশনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। শুরু করার আগে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে রুদ্রাশিস মজুমদার এবং আমি কারেন্টলি একটা সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট এইমস ভুবনেশ্বরে। নিট 2022 আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল, যেখানে আমি 690 মার্কস স্কোর করি উইথ অ্যান এআইআর অফ 262। তো চলো আগে বাড়া যাক। আজকে যে সিলেবাস চ্যাপ্টারটা আমরা দেখছি সেটা কনসেপচুয়ালি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারটা বোঝার জন্য তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। তো আমরা স্লো প্রসিড করব, চেষ্টা করব কি দুটো ভিডিওর মধ্যে জিনিসটাকে কমপ্লিট করতে পারি। চ্যাপ্টারটা এমনি ছোট, খুব একটা ডিটেল না। তো আমরা চেষ্টা করবো কি দুটো ভিডিওর মধ্যে ওভারঅল চ্যাপ্টারটাকে নামিয়ে দিই। তো চলো এবার শুরু করা যাক। এক্সক্রিটরি প্রোডাকশন এলিমিনেশন। এখানে সবকিছু পয়েন্ট ওয়াইজ মনে রাখলে খুব ইজিলি সেটা অ্যাপ্লাই করা যায় ভবিষ্যতে। তো আমি এক্সপেক্ট করবো কি তোমরা সেভাবেই মনে রাখবে। ঠিক আছে, শোনো। Animals accumulate ammonia, urea, uric acid, carbon dioxide, water, and ions like sodium, potassium, chloride, phosphate, sulfate, either by metabolic activities or by means other like excess ingestion. তো এরা কি বলছে, কিছু সাবস্টেন্সেস থাকে লাইক অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, আয়ন্স, সালফার আয়ন্সের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, সালফেট, যেটা কি যে কোনো অ্যানিমালসে বেশি কনসেন্ট্রেশনে অ্যাকিউমুলেট হতে পারে। ঠিক আছে। আর মিনস অফ অ্যাকিউমুলেশনটা কি? মিনস অফ অ্যাকিউমুলেশন হচ্ছে নাম্বার ওয়ান মেটাবলিক অ্যাক্টিভিটিস increase metabolic activity, number two ingestion increased. So there can be two main reasons. আমরা কি বলছি যে দুটো কারণ হতে পারে যার কারণে আমাদের যে কোনো জিনিস বডিতে অ্যাকিউমুলেট করে। একটা হচ্ছে যে মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি। আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট কখন অ্যাকিউমুলেট করবে। ওয়েস্ট প্রোডাক্ট তখনই অ্যাকিউমুলেট করবে যখন বডির মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো বডির মেটাবলিক প্রসেস যদি অ্যাক্টিভ হয়ে যায়, বডি যদি মেটাবলিক্যালি মোর অ্যাক্টিভ হয়, তাহলে বডির মধ্যে এই প্রোডাক্টগুলো অ্যাকুমুলেট করবে। আর এটা ছাড়া আমাদের আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এক্সেস ইনজেকশন। যে কোনো কম্পাউন্ডের এক্সেস ইনজেকশন করলে ওটার কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যাবে। দিস সাবস্টেন্সেস হ্যাভ টু বি রিমুভড টোটালি অর পার্শিয়ালি। তো এই যে জিনিসগুলো অ্যাকুমুলেট করছে, এদের এই যে খুব ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো অ্যাকুমুলেট করছে, এগুলো হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টস। এগুলোকে আমাদের রিমুভ করতে হবে, ইদার পুরোপুরি না হলে ইন আ স্মল পার্ট। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ইন আ চ্যাপ্টার উই উইল লার্ন দ্য মেকানিজম অফ এলিমিনেশন অফ সাবস্টেন্সেস স্পেশালি বাই দ্য কমন নাইট্রোজেনাস। এটা ইম্পর্টেন্ট না। তো আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে হোয়াট আর কমন নাইট্রোজেনাস ওয়েস্টস। কমন, আমরা স্লো আস্তে আস্তে এগোবো। ঠিক আছে। কমন নাইট্রোজেনাস ওয়েস্ট হচ্ছে অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। এই তিনটেকে আমরা বলি কমন নাইট্রোজেনাস ওয়েস্ট। আমাদের অ্যানিমাল কিংডমে যত অর্গানিজম আছে, মোস্ট অফ দি অর্গানিজমস ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে যেটা এক্সক্রিট হয় সেটা হচ্ছে ইদার অ্যামোনিয়া অর ইউরিয়া অর ইউরিক অ্যাসিড। এই তিনটের মধ্যে একটাই কিন্তু আমাদের সব অ্যানিমালস এর মধ্যে আদার প্রোডাকশন হয়, আর আমরা ওটাকে এলিমিনেট করি। এবার আমরা এক এক করে পড়ি প্রত্যেকটা ডিফারেন্স, কোনটা কিভাবে এলিমিনেট করি, কি হয় না হয়। নেক্সট, ammonia, urea, uric acid are the major forms of nitrogenous waste excreted by the animals. So ammonia, urea, uric acid are the major nitrogenous waste that are excreted by animals. Ammonia is the most toxic form and requires large amount of water for its elimination, whereas uric acid being the least toxic form can be removed with minimum loss of water. তো অ্যামোনিয়ার ব্যাপারটা কি, যেহেতু অ্যামোনিয়া ম্যাক্সিমালি টক্সিক আর অ্যামোনিয়া সলিউবেল, অ্যামোনিয়া রিমুভালের জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি ওয়াটার লাগে। অ্যামোনিয়া আমাদের বডিতে খুব ইজিলি স্প্রেড করে যায়, যার কারণে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার এলিমিনেট করতে হবে বডি থেকে অ্যামোনিয়া রিমুভ করার জন্য। ঠিক আছে। সো অ্যামোনিয়ার ব্যাপারে যদি আমরা কিছু জিনিস ডিসকাস করতে চাই, সেটা কি যে অ্যামোনিয়া হচ্ছে সবার প্রথম কথা যেটা হচ্ছে প্রাইমারি নাইট্রোজেনাস ওয়েস্ট। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রডিউসড ইন অল অ্যানিমালস। যত অ্যানিমাল আছে অ্যানিমাল কিংডমে সবাই কিন্তু অ্যামোনিয়া প্রডিউস করে। ইভেন কি যারা ইউরিক অ্যাসিড বা ইউরিয়া এক্সিড করে ওরাও কিন্তু অ্যামোনিয়া প্রডিউস করে। ঠিক আছে। তো হাইলি টক্সিক, হাইলি সলিউবল। আর এই হাইলি সলিউবলের জন্যই ব্যাপারটা কি হচ্ছে যে এটা রিমুভাল রিকোয়ার্স ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার। হ্যাঁ,
তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যামোনিয়ার গল্প। অ্যামোনিয়া ইজ আ প্রাইমারি নাইট্রোজেন অ্যাসিড, যেটা আমরা সব অ্যানিমাল প্রসেস। তো এখানে কি লিখেছে যে অ্যামোনিয়া ইজ দ্য মোস্ট টক্সিক ফর্ম এন্ড রিকোয়ার্স লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার ফর ইটস এলিমিনেশন। অ্যামোনিয়ার ব্যাপারে কিন্তু আমরা এটা বলছি যে এটা মোস্ট টক্সিক এন্ড রিকোয়ার্স লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার। ঠিক আছে, লার্জেস্ট অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু আমাদের অ্যামোনিয়াতে দরকার। আচ্ছা, তো এটা ছাড়া আমরা যেটা বলতে পারছি যে কম্পারেটিভলি আমরা যদি অন্য দেখি, আমরা যদি অন্য কিছু দেখি, তাহলে আমরা কি বলতে পারি? ইউরিয়া আর ইউরিক অ্যাসিড থেকে আমরা কি বলতে পারি যে ইউরিয়া ইউরিক অ্যাসিডের ব্যাপারটা কি, যে ইউরিক অ্যাসিড অন দি আদার হ্যান্ড ইজ দ্য লিস্ট টক্সিক ফর্ম এন্ড ক্যান বি রিমুভ উইথ মিনিমাম লস অফ ওয়াটার। আর ইউরিয়ার ক্ষেত্রে ওটা ইন্টারমিডিয়েট অ্যামাউন্ট লাগে। ঠিক আছে, চলো। তো এক সেকেন্ড, একটা মাইকের একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো সরি, ওই একটা দিলের জন্য একটু মাইকটা একটু কানেক্ট করতে একটু সমস্যা হচ্ছিল। ঠিক আছে, the process of excreting ammonia is called ammonotelism. Ammonotelic animals কি? Many bony fishes, aquatic amphibians and aquatic insects are ammonotelic. তো কারা bony fishes মানে অস্টিকথাইস, aquatic amphibians, aquatic insects are ammonotelic. Ammonotelic মানে কি? They excrete ammonia. ঠিক আছে, the process of excreting ammonia is called ammonotelism. Many bony fishes, aquatic animals, aquatic insects are ammoniatic in nature. Ammonia এখানে আমরা বলছি readily soluble, is generally excreted by diffusion across the body surface or through gill surfaces as ammonium ions. So ammonia excretion হচ্ছে either by diffusion through surfaces, either by diffusion through body surfaces or through gill surfaces as ammonium ions. Kidneys do not play a significant role in the removal. অ্যামোনিয়া রিমুভালে কিডনির রোলটা কিন্তু অনেকটাই কম। দ্য মেইন রিজন হচ্ছে কি, এটা খুব ইজিলি স্কিন আর গিলসের থ্রু ডিফিউজ করে যেতে পারে। তাহলে অ্যামোনিয়ার আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি যে অ্যামোনিয়া ডিফিউজেস থ্রু স্কিন অ্যান্ড গিল অ্যাজ অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, তো এটা ইজি। নাও, তো এটা হয়ে গেল আমাদের অ্যামোনিয়া। নেক্সট, তাহলে অ্যামোনিয়া আমরা কি বলতে পারি? যে অ্যামোনিয়া কি বলছি যে ইট ইজ জেনারেলি এক্সক্রিটেড বাই ডিফিউশন অ্যাক্রস বডি সারফেসেস অর থ্রু গিল সারফেসেস ইজ অ্যামোনিয়া। Terrestrial adaptation necessitated the production of lesser toxic nitrogenous waste like urea and uric acid for the conservation of water. তো এখানে ওরা এটাই বলছে যে উইথ টাইম আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যত আমাদের লাইফ ফর্মস অ্যাকোয়াটিক থেকে টেরেস্ট্রিয়ালে চেঞ্জ করলো, উই আন্ডারস্টুড দ্যাট ওয়াটারের অ্যাভেলেবিলিটিটা বিকামস আ বিগ কনসার্ন। ঠিক আছে, আর এই ওয়াটারের অ্যাভেলেবিলিটিটা টেরেস্ট্রিয়াল ক্ষেত্রে কম থাকার জন্য উই হ্যাড টু মুভ টু ফর্মস। আমাদের এমন এক্সপেশালি ফর্মসে শিফট করা হয়েছে যেই ফর্মস কিন্তু এক্সিড করতে অনেক কম জল লাগে, বিকজ একটা টেরেস্ট্রিয়াল ফর্মের জন্য ওয়াটার বডি অতটা অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট না, রাইট? তো তার হয়তো এক্সিড করার অপশনস অত নেই, উইথ ওয়াটার ওদের এক্সিড করার ক্যাপাবিলিটিটা নেই। তো উই লুক টুয়ার্ডস ফর্মস দ্যাট আর লেস টক্সিক এন্ড হেন্স রিকোয়ার্ড লেস ওয়াটার। Mammals and many terrestrial amphibians and marine fishes. তো আমরা কি দেখলাম যে mammals, terrestrial amphibians, aquatic amphibians, এখন আমরা বললাম যে aquatic amphibians কিন্তু ammonotelic ছিল, কিন্তু terrestrial amphibians হচ্ছে ইউরিওটেলিক। and marine fishes মানে convictious, মানে আমরা এটাই বলি marine fishes মানে যারা সি ওয়াটারে থাকে, most of them are cartilaginous fishes, excrete urea and are called ureotelic. Ammonia produces a metabolism, is converted to urea in the liver and is reached to blood, which is filtered and excreted out by the kidneys. So ammonia যেটা আমাদের বেসিক্যালি প্রডিউস হচ্ছে বডিতে, সেটাকে আমাদের লিভারে কনভার্ট করছে ইউরিয়াতে আর রিলিজ করছে ব্লাডে, যেটা ফিল্টার করে কিডনি থ্রু বের করে দেওয়া হচ্ছে। Some amount of urea may be retained in the kidney matrix of some of these animals to maintain a desired osmolarity. So কিছু অ্যামাউন্টে ইউরিয়া is retained to maintain that osmolarity. Reptiles, bird, land snail, insect, etc. such uric acid, the form of pellet or paste medium loss of water and are called uricotelic. তো এখানে অনেক পরে আমরা একসাথে পড়ে নিলাম। শোনো, আমরা আগে ইউরিয়াটা দেখি। ইউরিয়াটা কি বলছে? ইউরিয়াটা ওরা বলছে যে terrestrial adaptation, lesser toxic nitrogenous waste like urea for the conservation of water. Mammals, terrestrial amphibians, marine fishes excrete urea and are called ureotelic. Ammonia produces the metabolism, এখানে নেক্সট লাইনে বলছে যে অ্যামোনিয়া যেটাকে বডিতে প্রসেস হয় মেটাবলিজম কনভার্ট হয়ে যাচ্ছে ইউরিয়াতে ভায়া আ প্রসেস হুইচ ইজ নন অ্যাজ ইউরিয়া সাইকেল। তো অ্যামোনিয়ার কথা ডিসকাস করি না, তখন ইউরিয়াটাও করে জলদি করে। তো ইউরিয়া হচ্ছে প্রডিউসড ইন লিভার ফ্রম Krebs cycle, sorry, not Krebs cycle, urea cycle. আলাদা একটা সাইকেল আছে যেটাকে আমরা বলতে পারি ইউরিয়া বা অর্নিথিন সাইকেল বলি, ওটাকে আমরা এটা আরেকটা কি সাইকেল আছে নাম, ওটাকে আমরা এরকম বলতে পারি।
লেস টক্সিক, লেস সলিউবল। লেস টক্সিক মানে লেস সলিউবল, লেস সলিউবল মানে আমরা কি বলতে পারি, রিমুভাল রিকোয়ার্স লেস ওয়াটার, রিমুভাল রিকোয়ার্স লেস ওয়াটার, সিম্পল। প্রেজেন্ট ইন বডি ফ্লুইড। আরেকটা যেটা আমাদের ইউরিয়ার ব্যাপার, সেটা হচ্ছে ইউরিয়া ইজ প্রেজেন্ট ইন বডি ফ্লুইড, মানে ইউরিয়া ইজ রিটেন্ড ইন বডি ফ্লুইড অ্যান্ড কিডনি ম্যাট্রিক্স। তো এটা আমাদের নেক্সট পয়েন্ট যেটা আমরা বলছি, যে অ্যামোনিয়া তাহলে প্রডিউস কিভাবে হচ্ছে, অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে আমাদের বডিতে থ্রু ভেরিয়াস মেটাবলিক প্রসেসেস, সেটাতে আমাদের বডি ইউরিয়া সাইকেলের থ্রু কনভার্ট করছে ইউরিয়াতে। আর অ্যামোনিয়া যখন ইউরিয়া ফর্ম হচ্ছে, সেটা বেসিক্যালি আমাদের সাম পার্ট অফ ইট ইজ স্টোরড এন্ড দ্য মোস্ট অফ ইট ইজ এলিমিনেটেড। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এখনই বললাম, যে সাম অ্যামাউন্ট অফ ইউরিয়া মে বি রিটেনড ইন দ্য কিডনি ম্যাট্রিক্স ইন সাম অফ দ্য অ্যানিমালস টু মেইনটেইন ডিজায়ার্ড অসমোলারিটি। তো এটা হলো এটা। আর আমাদের ইউরোটেলিক কারা, ইউরোটেলিক হচ্ছে আমাদের ম্যামেলস, টেরেস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ানস এন্ড মেরিন ফিশেস। তারপরে হচ্ছে আমাদের নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে যে রেপটাইলস, বার্ডস, ল্যান্ড স্নেলস, ইনসেক্টস এক্সিড নাইট্রোজেন স্পেসিস ইউরিক অ্যাসিড ইন দ্য ফর্ম অফ পেলেট অর পেস্ট। পেলেট অর পেস্ট কেন? বিকজ এটা হচ্ছে আমাদের লিস্ট টক্সিক ফর্ম, least toxic form, requires least amount of water, এটাকে আমরা বলতে পারছি ইউরিকোটেলিক। না, বুঝে গেছি। নেক্সট, A survey of the animal kingdom কি বলছে? A survey of the animal kingdom presents a variety of excretory structures in তো আমরা অ্যানিমাল কিংডমে কি দেখছি, দেয়ার আর আ ভ্যারাইটি অফ excretory structures, রাইট? অনেক অনেক রকম excretory structure আছে অনেক রকম অ্যানিমালস। তো এখান থেকে আমরা এবার কি করব, আমরা এক এক করে স্টাডি করব যে নানা নানা ফাইলামে কেমন কেমন excretory অর্গান প্রেজেন্ট আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট স্টিল একবার জেনে রাখা আমাদের জন্য ভালো। ঠিক আছে, চলো। In most of the invertebrates, these structures are simple tubular forms, whereas vertebrates are complex tubular organs called the kidney. So invertebrates we have simple tubular structures, while vertebrates মানে সেটা কমপ্লেক্স। তো এখানে ফার্স্ট ডিভিশন হয়ে গেল। এবার এর মধ্যে ইনভার্টিব্রেটস কি কি আছে? প্রোটোনেফ্রিডিয়া অর ফ্লেম সেলস আর এক্সিটোরিক স্ট্রাকচার ইন প্ল্যাটিহেলমিনথিস অফ ফ্ল্যাটওয়ার্মস। এখন আন্ডারলাইন করতে ডিফারেন্ট কালারে। তো ফ্ল্যাটওয়ার্মস এ কি আছে? প্রোটোনেফ্রিডিয়া বা ফ্লেম সেলস। তো প্ল্যাটিহেলমিনথিস কি? প্ল্যাটিহেলমিনথিস হচ্ছে ফ্লেম সেলস বা প্রোটোনেফ্রিডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস পরে যেটা যেটা আমাদের, হ্যাঁ আচ্ছা, প্ল্যাটিহেলমিনথিস না প্ল্যাটফর্ম ছাড়াও আরো আছে, সেটা আমার মানে ফ্লেম সেল সার্টম ছাড়াও আছে রটিফার্স, অ্যানেলিডস এন্ড সেফালোকটেড, অ্যামফিওক্সাস। তো এইটা একটা আমি মিস করে গেছিলাম, এটা আমার একটা কোয়েশ্চেন এসেছিল নিটে, একটা নিটের না আমার একটা মক টেস্ট এসেছিল, মিস করে গেছিলাম। তো এই জিনিসটা আবার করলাম, আবার মিস করে গেলাম এই জিনিসটা আমি তোমাদের বলতে গিয়ে, যে প্ল্যাটিহেলমিনথিস ছাড়াও দের আদার অর্গানিজম যারা কিন্তু ফ্লেম সেলস কে দেখে ইউজ করে, তারা কে? তারা হচ্ছে রটিফার্স, annelids and cephalochordate। তো প্ল্যাটিহেলমিনথিস, রটিফার্স, annelids and cephalochordate সবাই কিন্তু ফ্লেম সেলস কে সেক্রেটারি অর্গান ইউজ করে। এটা ছাড়া প্রোটোনেফ্রিডিয়া which is primarily concept ionic and fluid volume regulation। আচ্ছা, প্রোটোনেফ্রিডিয়া মানে এটা বেসিক্যালি কি করছে, ও আয়নিক এন্ড ফ্লুইড ভলিউম রেগুলেট করে, মানে অসমো রেগুলেশন করে। এটা মেইনলি ইনভলভ হচ্ছে অসমো রেগুলেশন। এবার এরপর আছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া দ্য টিউবুলার এক্সিটারি স্ট্রাকচারস অফ আর্থওয়ার্মস এন্ড আদার অ্যানিলিডস। তো নেফ্রিডিয়া ইজ দ্য টিউবুলার এক্সিটারি স্ট্রাকচারস অফ আর্থওয়ার্মস এন্ড আদার অ্যানিলিডস। সো নেফ্রিডিয়া, তো আমি যদি বলি অ্যানেলিডা, সাম অ্যানেলিড, তো মোস্ট অ্যানেলিডস আমাদের কি আছে? Nephridia, platyhelminthes, rotifers, and some annelids, some annelids, and cephalochordates as a flame cell. So Mactem annelida আছে Nephridia. Nephridia help to remove nitrogenous waste and maintain a fluid ion balance. So Nephridia কি করছে? Removal of nitrogenous waste and maintenance of ionic balance. আচ্ছা, ম্যালফিগিয়ান টিবিউলস। এবার যদি আমরা ইনসেক্টস দেখি, ইনসেক্টসে আমাদের আছে ম্যালফিগিয়ান টিবিউলস আর দি এক্সিটারি স্ট্রাকচার মোস্ট অফ দি ইনসেক্টস ইনক্লুডিং ককরোচেস। সো ইনসেক্টসে আমাদের কি? ইনসেক্টসে হচ্ছে আমাদের ম্যালফিগিয়ান টিবিউলস। ম্যালফিগিয়ান, আচ্ছা
Malpighian tubules are the excretory structures in most of the insects, including cockroaches. আর এরপরে হচ্ছে যে Malpighian tubules help in the removal of nitrogenous waste and osmoregulation. তো Malpighian tubule কি similar যে আমাদের কি removal of nitrogenous waste and osmoregulation. Antennal glands or green glands perform the excretory functions in crustaceans like prawns. So আমরা কি দেখছি যে green glands perform the excretory function in crustaceans like prawns. So crustaceans এ কি হচ্ছে, crustaceans এ আমাদের কি হচ্ছে, we have the green glands or antennal glands. তো আমরা নানা অর্গানিজমে দেখলাম যে তাদের এক্সিটারি অর্গানটা কি, আর সেম ক্ষেত্রে এরকম ভাবে বলতে বলতে আমরা চলে আসলাম ভার্টিব্রাতে কি, ভার্টিব্রাতে কমপ্লেক্স টিউবুলার স্ট্রাকচার যেটাকে আমরা বলি কিডনি। তো আমরা এখানে আশা করি একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে নানা ফাইলামে আমাদের কি কি এক্সটারি অর্গান থাকে আর এক্সটারি অর্গানটা কি কি ফাংশন এটা আমরা মোটামুটি ডিসাইফার করে নিয়েছি। যে প্রোটোনেফ্রিডিয়া ফ্লেম সেলস উইথ অসমোরেগুলেশন করে, নেফ্রিডিয়া নাইট্রোজেন সেলস রিমুভ করে আর আয়নিক ব্যালেন্স মেইনটেইন করে, আর সিমিলারলি আমাদের ইনসেক্ট ম্যালপিগিয়ান টিউবুল আমাদের ইনসেক্টে ম্যালপিগিয়ান টিউবুলস থাকে, ম্যালপিগিয়ান টিউবুলস সেম নাইট্রোজেন সেলস রিমুভ করে অসমোরেগুলেশন, আর ক্রাস্টেশিয়ানসে আমাদের গ্রিন গ্ল্যান্ড আছে যেটাও সেম কাজ করে নাইট্রোজেন সেলস রিমুভাল এন্ড অসমোরেগুলেশন। তো আমাদের বেসিক্যালি এভাবেই জিনিসটা চলছে, ঠিক আছে। তো আই হোপ দিস ইজ ক্লিয়ার, মোটামুটি বুঝতে পারছো। এই পার্টটা কতটা ডিফিকাল্ট না, এই যে ডিফারেন্ট টাইপ অফ ফাইলাম ওরা কি জিনিসকে অ্যাজ এ হিটার ইউজ করে, এটা এখানে অতটা ডিফিকাল্ট না, এটা জাস্ট একটু মুখস্থ করা ব্যাপার, মুখস্থ করে নিলে আই থিংক দ্য থিং ইজ ইজি। ওকে, নেক্সট। তো এরপরে আমরা যে টপিকটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হিউম্যান এক্সিটারি সিস্টেম। হিউম্যান এক্সিটারি সিস্টেম একটা বিভৎস ফাস্ট একটা টপিক যেটাকে আমরা খুব স্লোলি ডিসকাস করবো, মানে পয়েন্ট ওয়াইজ জিনিসগুলো ডিসকাস করলে এগুলো ডিটেইল করা যায়, ঠিক আছে। তো লেটস মুভ অন টু হিউম্যান এক্সিটারি সিস্টেম। হিউম্যান এক্সিটারি সিস্টেম, তো ব্যাপারটা হচ্ছে যে in humans excretory system consists of a few things. What are those things? In human excretory system consists of a pair of kidneys, pair of ureters, urinary bladder and a urethra. তো পার্টস আমাদের আগে জানতে হবে। তো পার্ট কি, কিডনি, সবকিছু কিন্তু আমাদের এখানে পেয়ারে এক্সেপ্ট ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। তো আমাদের দুটো কিডনি, দুটো ইউরিটার, একটা ইউরিনারি ব্লাডার আর একটা ইউরেথ্রা। Excretory system consists of a pair of kidneys, pair of ureters, urinary bladder and a urethra. এটা হচ্ছে আমাদের হিউম্যান এক্সিটারি সিস্টেমের পার্টস। এটা ছাড়া কি হচ্ছে, kidneys are reddish brown bean shaped structure situated between the level of the last thoracic and third lumbar vertebra close to the dorsal inner wall of the abdominal cavity. তো কিডনির লেভেলটা কি, T12 to L3 হচ্ছে আমাদের কিডনির লেভেল। কিডনির আমাদের কি কি ফিচার্স, এখানে ফিচার্স গুলো ইম্পর্টেন্ট, আমরা এটা জানতে পেরেছি। এবারে কিডনি কি, রেডিশ ব্রাউন বিন শেপ স্ট্রাকচার। বিন শেপ কেন বলে, কারণ ওদের এই ক্যারেক্টারিস্টিক একটা ওই রেড কিডনি বিন বলে একটা বিন থাকবে, বিনের মতন শেপ। তো ওই বিনটার নামই হচ্ছে কিডনি বিন, বিকজ অফ দ্য শেপ এন্ড সিমিলার। বিন শেপ স্ট্রাকচার সিচুয়েটেড লাস্ট thoracic and third lumbar vertebrae, last thoracic T12, third lumbar L1 L3 vertebrae close to the dorsal inner wall of the vertebral cavity of the abdominal cavity. Dorsal inner wall মানে হচ্ছে বেসিক্যালি এটা আমাদের পিছনের দিকে, dorsal inner wall মানে আমাদের বডির পিছনের সাইড থেকে কিডনি অ্যাপ্রোচ করা ফর এনি সার্জারি, ফর এনি লাইগেশন কিন্তু অনেকটা ইজি, ঠিক আছে, বিকজ আমরা ওটা ইজিলি অ্যাপ্রোচ করতে পারি। নেক্সট, each kidney of an adult human measures 10 to 12 centimeter in length, 5 to 7 centimeter in width, 2 to 3 centimeter in thickness with an average weight of 120 to 170 gram. So length, breadth, thickness, weight. Length কত 10 to 12 centimeter, breadth কত 5 to 7 centimeter, thickness কত 2 to 3 centimeter, weight কত 120 to 150 গ্রাম। তো এটা হচ্ছে আমাদের কিডনির বেসিক ডাইমেনশনস। এটা আবার কি মানে ওরকম চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট টাইপের কোশ্চেন্স আসতে পারে, যেখানে ওরা কিছু ভ্যালু অল্টারনেট করে দেবে, কিছু ভ্যালু চেঞ্জ করে দেবে, এন্ড দেন দে উইল আস্ক ইউ টু আইডেন্টিফাই দ্যাট। তো এটা আশা করি তোমরা পারবে, অতটা তো ডিফিকাল্ট না, ঠিক আছে। সো এইবার এই ডায়াগ্রামটা যদি আমরা একবার দেখি, আমরা কি দেখছি, এটা হিউম্যান ইমিউন সিস্টেম। এটা হচ্ছে আমাদের কিডনি, এই জিনিসটা হচ্ছে আমাদের কিডনির থেকে বেরোচ্ছে আমাদের
ইউরিটার, ইউরিটার ওপেন করছে ইউরিনারি ব্ল্যাডারে, এটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, আর ইউরিনারি ব্ল্যাডার যে ওপেনিংটা সেটাকে আমরা বলতে পারি ইউরেথ্রা। আর কিডনির মধ্যে আবার কি, কিডনির মধ্যে আমাদের বেসিক্যালি ওপেন করছে কি, কিডনির মধ্যে ওপেন করছে আমাদের রেনাল আর্টারি, আর কিডনি থেকে ড্রেন করছে রেনাল ভেন। আর রেনাল আর্টারির উপরে আমাদের বেসিক্যালি আছে রেনাল ভেনটা ড্রেন করছে ইনফেরিয়র ভেনা কাভাতে, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। রেনাল আর্টারি হচ্ছে ড্রেন করছে মানে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সো অ্যাবডোমিনাল অ্যাওর্টা এটা কি, এটা লেখা নেই আর মনে হচ্ছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। one of the main reasons why আমাদের বডি খুব এফেক্টিভলি জিনিসপত্র ফিল্টার করতে পারে সেটা হচ্ছে যে আমাদের কিডনিতে যেই ব্লাড ফ্লোটা হয় সেটা তখন একটা ভেরি হাই প্রেশার। আর খুব হাই প্রেশার কেন হয়, কারণ কি আমাদের যেটা রেনাল আর্টারি দ্যাট ইজ দ্য ডিরেক্ট ব্রাঞ্চ অফ দি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আর যেহেতু এটা ডিরেক্ট ব্রাঞ্চ, আমাদের ব্লাড খুব হাই ফোর্সে ঢোকে, যার কারণে ব্লাডের ফিল্ট্রেশনটাও কিন্তু খুব এফেক্টিভলি হয়। ঠিক আছে, তো এই একটা জিনিস মোটামুটি আমার রিসার্চ করার ছিল। তো কিডনি ডাইমেনশনস আমি এখানে বলে দিচ্ছি। নেক্সট, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দি ইনার কনকেভ সারফেস অফ দ্য কিডনি ইজ আ নচ কল্ড হাইলাম থ্রু হুইচ ইউরিটার ব্লাড ভেসেলস এন্ড নার্ভস এন্টার। তো ওরা কি বলছে, তোমরা যদি একটা কিডনিকে এরকম ভাবে ইমাজিন করো, কিডনিকে এরকম ভাবে ইমাজিন করো, তো এখানে মানে এটা তো তোমরা সাইড থেকে গেছো, কিডনিটাকে সোজা ইমাজিন, তুমি স্কিনটা যেরকম আছে ওটাকে টার্ন করে তোমার দিকে মুখ করো, তাহলে এখানে একটা নচ থাকে যেটাকে আমরা বলতে পারি হাইলাম। there's a notch called hilum. There's a notch called hilum through which ureter, blood vessels and nerves enter. তো হাইলামের দিয়ে আমাদের তিনটে জিনিস এন্টার করতে, তিনটে আমরা এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছি। ইউরেটার, এটা হচ্ছে ব্লাড ভেসেল, এটা হচ্ছে নার্ভস। নার্ভসটা এখানে দেখা যাচ্ছে না, বাট দেয়ার আর রেনাল নার্ভস দ্যাট কাম এন্টার। তো হাইলামের থ্রু আমাদের কি আছে, হাইলামের থ্রু আমাদের হচ্ছে ইউরেটার, রেনাল ব্লাড ভেসেলস and nerves, ureter, renal blood vessels and nerves আমাদের বেসিক্যালি এন্টার করে আর লিভ করে। তো এটা হচ্ছে একটা ব্যাপার যেটা আমরা যাচ্ছি নেক্সট জিনিস। তো এটা হয়ে গেছে। তো inner to the hilum is a broad funnel shaped space called renal pelvis with projections called calyces. তো আমি যদি, এটা হচ্ছে আমাদের ইনসাইডটা, এদের মধ্যে কি কি এন্টার করছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের ইউরিটার, এটা হচ্ছে রেনাল ভেন যেটা বেরিয়ে কোথায় ড্রেন করছে, রেনাল ভেন ড্রেন করছে ইনফেরিয়র ভেনা কাভাতে, এটা হচ্ছে রেনাল আর্টারি, রেনাল আর্টারি হচ্ছে আমাদের কিছু ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো রেনাল আর্টারি, এটা হচ্ছে আমাদের রেনাল ভেন যেরকম আছে। এবার এটা এই যে ওভারঅল জিনিসটা এটা ওপেন করছে একটা ক্যাভিটিকে, যেটা আমরা বলতে পারি রেনাল পেলভিস। এইটা হচ্ছে রেনাল পেলভিস, এই পুরো জিনিসটা ওপেন করছে আমাদের রেনাল পেলভিসে। আমরা কি বলতে পারি, পেলভিস, তার পেলভিসের মধ্যে আমরা অনেক প্রজেকশনস আছে, ঠিক আছে। প্রজেকশনস গুলোকে আমরা বলতে পারি রেনাল ক্যালিক্স। ক্যালিক্স কিছুই না, বাট দেয়ার ন্যারো ফ্লুইড কন্টেইনিং স্পেস, ঠিক আছে। চলো, so inner to the hilum there is a broad funnel shaped space called the renal pelvis and a projections called calyces. The outer layer of the kidney is called a tough capsule. Inside the kidney there are two zones, an outer cortex and an inner medulla. তো কিডনির মানে ওভারঅল কিডনিটার বাইরে there is a covering which is known as the capsule. কিডনির বাইরে কোনো একটা কাভারিং আছে যেটাকে আমরা কি বলতে পারি, ক্যাপসুল। ইনসাইড দ্য কিডনি there are two zones, an outer cortex and an inner medulla. তো কিডনিটা দেখলেই কিন্তু আমাদের এটা বোঝা ডিফিকাল্ট না যে we are having an outer cortex and we are having an inner medulla, রাইট। তো outer cortex and inner medulla এখানে আমরা দেখলেই বুঝতে পারছি যে কিডনির এই বাইরের পার্টটাকে আমরা বলছি, আচ্ছা কিডনির বাইরের পার্টটাকে আমরা বলছি কর্টেক্স, কিডনির ভেতরের পার্টটা সেটাকে আমরা বলছি মেডুলা। এই যে মেডুলারি পিরামিড এই পার্টটাকে বলছি মেডুলা। তো এই যে পার্টটা এটাকে বলছি কর্টেক্স, ভেতর এই পার্টটাকে বলছি মেডুলা, আর বাইরের একদম যে কোটিংটা সেটাকে আমরা বলতে পারছি রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আই গেস মোটামুটি তোমরা এটা বলতে পেরেছো। অত ডিফিকাল্ট না, কিছু বোঝা তোমার জন্য খুব একটা ডিফিকাল্ট না। নেক্সট The medulla is divided. এবার তো আমরা কর্টেক্স দেখলাম, মেডুলা। এবার medulla is divided into a few conical masses which are called the medullary pyramids projecting into the calyces. তো এখানে যদি আমরা দেখি কি বলছে, medulla is divided into few conical masses called medullary pyramids projecting into the calyces. তো এটা হচ্ছে medulla, medulla ডিভাইড হয়ে গেছে medullary pyramids এ, এগুলো হচ্ছে মেডুলারি পিরামিড। সো মেডুলা ডিভাইড হয়ে গেছে মেডুলারি পিরামিডসে, আর মেডুলারি পিরামিডস গুলো ওপেন করছে এই স্পেস গুলো, এই স্পেসটাকে আমরা বলি ক্যালিক্স। সো উই হ্যাভ দ্য মেডুলারি পিরামিডস which open into the calyx, ঠিক আছে। ইটস নট ভেরি ডিফিকাল্ট, আই হোপ ফর ইউ গাইস। সো নেক্সট, তো আমাদের কি দেখলাম, আমাদের কিডনি, সবার বাইরে ক্যাপসুল, তার ভেতরে কর্টেক্স, তার ভেতরে মেডুলা। Medulla is divided into a number of pyramids which are called medullary pyramids, আর pyramids এর মাঝে মাঝে আমাদের এবার আমরা দেখছি যে the cortex extends in between the medullary pyramids as renal columns called columns of Bartini.
cortex extends in between the cortex extends in between the medullary pyramid. There's renal columns called the renal columns of Bartini. renal column এই যে এইটা হচ্ছে আমাদের renal column. renal column এ কি এই যে আউটার কর্টেক্স যেটাকে আমরা দেখছি যে এটা হচ্ছে কর্টেক্স, ঠিক আছে? এই কর্টেক্সটা এক্সটেন্ড করছে ইন বিটুইন দ্য মেডুলারি পিরামিডস, এই কর্টেক্সটা। এটা হচ্ছে আমাদের কর্টেক্স। আর এই যে এক্সটেনশনস গুলো আছে এইটাকে আমরা বলতে পারি রেনাল কলাম অফ বার্টিনি। renal column of Bartini. Simple. Each kidney has nearly 1 million complex tubular structures called nephrons, which are the functional unit of the kidney. The functional unit of kidney কি বলতে পারি? নেফ্রন। ফাংশনাল ইউনিট অফ কিডনি আমরা কি বলতে পারি? নেফ্রন। So this is one thing, যে আমাদের প্রত্যেকটা কিডনিতে there are millions of complex tubular structures. complex tubular structures বলা হচ্ছে তার মানে এটাই যে ওদের বেসিক্যালি অনেক রকম ফোল্ড, অনেক রকম লুপস, অনেক কিছু আছে। আর এগুলো দিতে পারি মিলিয়ন্স, একটা দুটো মিলিয়ন্স। তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি নেফ্রন। আচ্ছা, নেক্সট জিনিস যেটা এখানে আছে সেটা হচ্ছে যে tubular structures called nephrons, which are the functional units. Each nephron has two parts, the glomerulus and the renal tubule. দুটো পার্ট কি? একটা হচ্ছে glomerulus, এটা হচ্ছে renal tubule। তো সবার উপরে পার্ট যেটা আমরা বলতে পারি এইটা হচ্ছে একটা নেফ্রন। নেফ্রনের এই যে উপরে পার্টটা এটাকে আমরা বলতে পারি glomerulus, আর এটা ছাড়া বাকি সব যা আছে ওটাকে আমরা বলতে পারি renal tubules। এটা ছাড়া আমাদের ব্লু দিয়ে যেগুলো মার্ক করছি আমরা proximal convoluted tubule, descending limb of loop of Henle, ascending limb of loop of Henle, distal convoluted tubule, মোটামুটি কালেকশন ডাক্ট, এই সব কিছু কিন্তু আমাদের বেসিক্যালি রেনাল টিবিউল। তো গ্লোমেরুলাস আর একটা হচ্ছে আমাদের রেনাল টিবিউল। আমরা কি বলছি? এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল থেকে শর্ট ফর্ম মিক্স করব, প্রক্সিমাল পিসিটি, ডিসটাল কনভলিউটেড টিবিউল ডিসিটি, দুটো মিলে হেনলিস লুপ, এটা এলওএইচ লুপ অফ হেনলি। তো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিসটাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনলি, তিনটে মিলে আমাদের কি ফর্ম করে? রেনাল টিবিউল। এই তিনটে মিলে ফর্ম করে হচ্ছে কি? তিনটে মিলে ফর্ম করে হচ্ছে আমাদের রেনাল টিবিউল। আচ্ছা, রেনাল টিবিউল। Glomerulus is a tuft of capillaries formed by the afferent arteriole, a fine branch of the renal artery. Blood from the glomerulus is carried away by the afferent arteriole. So glomerulus টা কি? Glomerulus is a tuft of capillaries, মানে glomerulus is a, মানে আমরা কি বলতে পারি? একটা জট পাকার মতন আমরা বলতে পারি, মানে একটা মেশওয়ার্ক নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ। it is a tuft of capillaries formed by the afferent arteriole, a fine branch of the renal artery. Blood from the glomerulus is carried away by the afferent arteriole. So আমরা কি বলছি? renal artery, আচ্ছা লিখি, এটা লিখলে বেটার হবে, মনে থাকবে ভালো। রেনাল আর্টারি ফর্ম করছে হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টেরিওল, মানে রেনাল আর্টারি অনেক ব্রাঞ্চ আছে, ঠিক আছে? এটা একটা দুটো ব্রাঞ্চ না, মাল্টিপল ব্রাঞ্চে ফর্ম করছে অ্যাফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওল ফর্ম করছে রেনাল আর্টারি। রেনাল আর্টারি অ্যাফারেন্ট আর্টেরিওল ফর্ম করছে যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি গ্লোমেরুলাস ফর্ম করছে। গ্লোমেরুলাসের মাঝে কিছু সময় ওরা গিভ আনাদার ফাইন ব্রাঞ্চ কল ভাসা রেক্টা, তারপর ওরা ফর্ম করছে এফারেন্ট আর্টেরিওল, and again through multiple branches ওরা ফর্ম করছে আমাদের কি? আমাদের ফর্ম করছে রেনাল ভেন। তো আই হোপ যে এইটুকু জিনিস মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? The renal tubule begins with a double-walled cup-like structure called Bowman's capsule, which encloses the glomerulus. So আমরা কি বলছি? The renal tubule begins with a double-walled cup-like structure, যেটাকে আমরা কি বলতে পারি? যে Bowman's capsule। তো renal tubule এর প্রথম পার্ট হচ্ছে Bowman's capsule। Bowman's capsule কোন পার্টটা? Bowman's capsule এই কাপ-লাইক স্ট্রাকচারটা, এটা হচ্ছে Bowman's capsule। আর এর মধ্যে যে ক্যাপিলারি গুলো এন্টার করছে, এই যে ক্যাপিলারি গুলো, ইন্টেন্স একটা ক্যাপিলারি মেশওয়ার্ক যেটা এন্টার করছে, এই যে ইন্টেন্স ক্যাপিলারি মেশওয়ার্ক যেটা, এটাকে আমরা বলতে পারি গ্লোমেরুলাস। আর বাইরে যে এই মেশওয়ার্কটা, এটাকে আমরা বলতে পারি Bowman's capsule, এটাকে আমরা বলতে পারি গ্লোমেরুলাস। সো renal tubule begins with a double-walled double-walled cup-like structure called Bowman's capsule, which encloses the glomerulus. Glomerulus along with Bowman's capsule is called the Malpighian body or renal corpuscle. তো এবার আমাদের কি এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে মিলে আমরা বলি
ম্যালফিজিয়ান বডি, ম্যালফিজিয়ান বডি বা আমরা এটাকে বলতে পারি রেনাল কর্পাসেল। আরেকটা খুব ভালো কোয়েশ্চেন অনেক সময় এখানে ফ্রেম করে ওরা, সেটা হচ্ছে ম্যালফিজিয়ান টিবিউল আর ম্যালফিজিয়ান বডি, এই দুটো ওয়ার্ড লোকে কনফিউজ হয়ে যায় বিকজ লোকেরা ডিফারেন্স জানেই না। লোকে ম্যালফিজিয়ান টিবিউল লিখে দিলে তো জানে যে ম্যালফিজিয়ান টিবিউল আমাদের বেসিক্যালি ওখানে ইনসাইজ লাইক ককরোচ, কিন্তু অনেক সময় লোকে ম্যালফিজিয়ান টিবিউল লিখে দেয়, ম্যালফিজিয়ান বডি লিখে দেয়, সেটাকে লোকে ভেবে নেয় যে ককরোচ এক্সিটারি অর্গান। তো এটা খুব কমন মিস্টেক যেটা কিন্তু লোকে করে, আর লোকে করে বলি আমরা এই জিনিসটা মোটামুটি ডিসকাস করি। ঠিক আছে, চলো নেক্সট যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে নেক্সট। আচ্ছা, তো glomerulus along with Bowman's capsule, glomerulus along with Bowman's capsule is called the Malpighian body of the renal corpuscle. The tubule continues further to form a highly coiled network called the proximal convoluted tubule. তো Bowman's capsule এর পর আমাদের renal tubule টা বেসিক্যালি এক্সটেন্ড করে আমাদের কি ফর্ম করছে, আমাদের PCT, যাকে আমরা কি বলতে পারি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, সো the tubule continues further, আমরা বলছি টিবিউল কন্টিনিউস ফার্দার টু ফর্ম আ হাইলি কয়েলড নেটওয়ার্ক দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল কোনটা? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল হচ্ছে এইটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এটা আমরা যদি দেখি এরকম ভাবে মেশওয়ার্ক ফর্ম করছে, ঘুরে হবে, এইটাকে আমরা বলতে পারি পিসিটি। প্রক্সিমাল মানে ইনিশিয়াল পোরশন, কনভলিউটেড মানে ইট ইজ হাইলি কয়েলড। তো এই প্রক্সিমাল কয়েল পোরশনটাকে আমরা বলতে পারি পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। নেক্সট, a hairpin-shaped Henle's loop. A hairpin-shaped Henle's loop is the next part of the tubule, which has a descending and ascending lip. So proximal convoluted tubule is followed by Henle's loop, which has a descending and ascending part. So Henle's loop এর আমরা কি বলতে পারি? Henle's loop এর এই যে এই গোটা জিনিসটাকে আমরা বলি Henle's loop. Henle's loop এর দুটো পার্ট হয়, একটা হচ্ছে descending part আর একটা হচ্ছে ascending পার্ট। তো ডিসেন্ডিং পার্ট অ্যাসেন্ডিং পার্ট দুটো পার্ট মিলিয়ে আমাদের হচ্ছে হেনলিজ লুপ। ঠিক আছে, তো হেনলিজ লুপটা কি? হেয়ারপিন শেপ হেনলিজ লুপ নেক্সট পার্ট অফ টিবিউল উইচ আর ডিসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং এরকম নিচে নামছে, অ্যাসেন্ডিং এরকম উপরে উঠছে, এটার উপরে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আর এরপরে আসতে চলেছে যে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। নেক্সট, দ্য অ্যাসেন্ডিং লিম্ব continues as another highly coiled tubular region called the distal convoluted tubule. তো যেটা ascending limb হচ্ছে, that continues as a highly coiled tubular region called distal convoluted tubule. তো ascending limbটা বেসিক্যালি কি হচ্ছে, ascending limbটা কন্টিনিউ করছে, এটা হচ্ছে ascending limbটা কন্টিনিউ করছে the highly coiled tubular structure, যেটাকে আমরা বলতে পারি distal convoluted tubule। তো এটাকে আমরা বলতে পারি distal convoluted tubule। ঠিক আছে, the distal convoluted tubule of many nephrons open into a straight tube called the collecting duct, many of which converge and open into the renal pelvis from medullary pyramid in the calyces. The distal convoluted tubule of many nephrons, যেটা আমরা এটা কিভাবে বলতে চাইছি যে the distal convoluted tubule of many nephrons open into a straight tube called the collecting duct, many of which converge and open into renal pelvis through the medullary pyramid in the calyces. তো ওটা কি বলছে, এই যে ডিসিটিটা, এটা হচ্ছে ডিসিটি। তো এই ডিসিটিটা ওপেন আপ করছে কালেক্টিং ডাক্ট, এটাকে বলতে হবে কালেক্টিং ডাক্ট। আর এই যে কালেক্টিং ডাক্ট এরকম ব্রাঞ্চ করছে মানে এটা অন্য একটা ডিসিটির সাথে জয়েন করছে, অন্য একটা ডিসেন্ডিং লুপ অফ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, গ্লোমেরুলাস। তো এরকম, তো সিমিলারলি এরকম ভাবে আরেকটা নেফ্রন হয়ে গেল, রাইট? এখানে উপরে আরেকটা নেফ্রন, এখানে হচ্ছে আরেকটা নেফ্রন, আরেকটা জয়েন করছে। সো দেয়ার আর মাল্টিপল নেফ্রন দ্যাট ওপেনিং ইনটু আ সিঙ্গেল কালেক্টিং ডাক্ট, রাইট? সো এরকম ভাবে যেটা হচ্ছে সেটাকে আমরা বেসিক্যালি কি বলছি, এটাকে আমরা বলছি কালেক্টিং ডাক্ট। আর এগুলো কনভার্জ করছে আর ওপেন করছে রেনাল পেলভিস। রেনাল পেলভিস কোনটা? রেনাল পেলভিস হচ্ছে এই জায়গাটাকে আমরা বলি রেনাল পেলভিস, এই জায়গাটাকে আমরা বলতে পারি রেনাল, এই জায়গাটাকে আমরা বলি রেনাল পেলভিস। তো রেনাল পেলভিসে এই বড় জিনিসটা ওপেন করছে, আর জিনিসটা ওপেন করে বেসিক্যালি আমাদের এখানে আমাদের সব প্রোডাক্ট, সব যেটা আমাদের ফিল্টার প্রোডাক্ট সেটা আমাদের এখানে প্রডিউস হচ্ছে। The Malpighian corpuscle মানে আমাদের Bowman's capsule of glomerulus, Malpighian corpuscle, PCT, DCT or the nephron are situated in the cortical region, whereas the loop of Henle dips into the medulla. তো আমাদের যেটা আউটার কর্টিক্যাল রিজিয়ন, সেখানে আমাদের কি আছে? আউটার কর্টিক্যাল রিজিয়ন আছে, সেখানে আমাদের আছে Malpighian corpuscle, PCT, DCT. In majority of the nephrons, the loop of Henle is too short connection only directly into the medulla. Such nephrons are called cortical nephrons. তো কি বলছি আমরা, এটা বলছি যে
The Malpighian corpuscle, PCT, DCT are situated in the cortical region, whereas the loop of Henle dips into the medulla. তো আমরা কি বলছি যে মোটামুটি অ্যাপ্রোচ ধরলে এই পার্টটা অব্দি এর উপরে আমাদের বেসিক্যালি কর্টেক্সে থাকে, আর নিচের পার্টটা মোটামুটি থাকে মেডুলাতে। কর্টেক্সের নিচের পার্টটা মোটামুটি থাকে মেডুলাতে। তো আমরা এখানে কি বলছি যে মেজরিটি অফ দ্য নিউরনস এই যে লুপ অফ হেনলিতে থাকে, লুপ অফ হেনলি in majority of neurons very small extends less into very small and it extends very less into what extends very less into the medulla. আচ্ছা এখানে আমরা এটাকে বলতে পারি কর্টিক্যাল নেফ্রনস। কিন্তু কিছু এমন কেস থাকে যেখানে কিন্তু এগুলো অনেকটা লম্বা নেফ্রনস কল কর্টিক্যাল নেফ্রনস। আমরা কি বললাম যে আমরা কি বলছি যে in some majority of the nephrons the loop of Henle is very short and extends very little into the medulla. Such nephrons are called cortical nephrons. In some of the nephrons the loop of Henle is very long and runs deep into the medulla. কিছু নেফ্রন আছে যেখানে loop of Henle কিন্তু in some nephrons the loop of Henle is very small and runs deep into the medulla and they are called juxtamedullary nephrons. তো লুপ অফ হেনলি যখন অনেক লম্বা হয় সেটা মেডুলাতে অনেক ডিপ অবধি যায়, সেটাকে আমরা বলতে পারি জাক্সটামেডুলারি নেফ্রনস। ওকে, জাক্সটামেডুলারি নেফ্রনস। নেক্সট জিনিস যেটা হচ্ছে যে জাক্সটামেডুলারি নেফ্রনস আমরা কি বললাম, দুটো টাইপের নেফ্রন শিখলাম, একটা কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটামেডুলারি নেফ্রন। The efferent arteriole emerging from the glomerulus forms a fine capillary network around the renal tubule called the peritubular capillaries. So এই যে রেনাল টিবিউলার পার্টগুলো দেখছি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, তো এটাকে অ্যাকম্পানি করে একটা ব্লাড ভেসেল। ঠিক আছে, যে কোনো একটা ব্লাড ভেসেল এটাকে অ্যাকম্পানি করে। আর ব্লাড ভেসেলটা আমাদের ডিরাইভ হয় কোথা থেকে? ব্লাড ভেসেলটা আমাদের ডিরাইভ হয় কোন জায়গা থেকে? ব্লাড ভেসেলটা আমাদের ডিরাইভ হয় এফারেন্ট আর্টেরিওল থেকে। সেটাকে আমরা কি বলতে পারি? আমাদের বলি পেরিটিবিউলার ক্যাপিলারিস। এফারেন্ট আর্টেরিওল emerging from the glomerulus has a fine capillary network around the renal tubule called the peritubular capillaries. এখানে একটা ভুল আমি আগে করেছিলাম, সেটা হচ্ছে ভাসা রেক্টা কিন্তু এফারেন্ট আর্টেরিওলে পড়ে আসে। এটা আমার চোখে পড়েনি ভুলটা, যে এটা আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছিল এই জিনিসটা, আমি ভুল করে লিখেছি, আমার চোখে পড়েনি। তো এফারেন্ট আর্টেরিওল ফর্ম করছে গ্লোমেরুলাস, সেটা ফর্ম করছে এফারেন্ট আর্টেরিওল, সেটা ফর্ম করছে ভাসা রেক্টা বা যেটাকে আমরা বলতে পারি পেরিটিবুলার ক্যাপিলারি। আর তারপর সেটা আমাদের বেসিক্যালি আমাদের রেনাল ভেনে চলে যাচ্ছে আফটার লট অফ ব্রাঞ্চেস। অনেক রকম ব্রাঞ্চেস থাকে যেগুলো আমাদের এখন এই লেভেলে না জানলে হবে। A minute vessel of this network runs parallel to the Henle's loop forming a U-shaped vasa recta. So vasa recta is nothing but part of the peritubular capillaries. A minute vessel of this network runs parallel to the peritubular loop forming the U-shaped vasa recta. তো এফারেন্ট আর্টেরিওল থেকে যে ব্লাড ভেসেল গুলো আসছে, ওই ব্লাড ভেসেল গুলো বেসিক্যালি অ্যাকম্পানি করছে আমাদের রেনাল টিবিউলস কে। আর অ্যাকম্পানি করার মধ্যেই আমাদের বেসিক্যালি একটা ফাইন ব্রাঞ্চ আসে। ঠিক আছে, ওই ফাইন ব্রাঞ্চটা আমাদের কি করে? ফাইন ব্রাঞ্চটা আমাদের লুপ অফ হেনলিকে অ্যাকম্পানি করে আর ওটার প্যারালাল রান করে, ফর্ম করে একটা ইউ শেপ লুপ। আর ওই লুপটাকে আমরা কি বলি? আমাদের লুপটাকে আমরা বলি ভাসা রেক্টা। ভাসা রেক্টা তাহলে ভাসা রেক্টা কিসে অ্যাকম্পানি করছে? লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি সাইজ হিসেবে ভাসা রেক্টা সাইজ ভ্যারি করবে, রাইট? তো এখানে একটা জিনিস আসছে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সাপোজ ভাসা একটা লম্বা হলো, সেটা আমরা কোন নেফ্রনে দেখতে পাই? জাক্সটামেডুলারি নেফ্রনে। আর আরেকটা হতে পারে জাক্সটামেডুলারি নেফ্রনে, আরেকটা হতে পারে যে ভাসা একটা ছোট হলে এটা আমরা বলতে পারি কর্টিক্যাল নেফ্রনে। তো ভাসার একটা না, লুপ অফ হেনলি ছোট যদি হয়, যেটা আমরা দেখতে পারি কর্টিক্যাল নেফ্রনে, ভাসার একটাও ছোট হবে, রাইট? তো তার আমরা কি বলছি যে ভাসার একটা ইজ অ্যাবসেন্ট অর হাইলি রিডিউসড ইন কর্টিক্যাল নেফ্রনস। তো ভাসা রেক্টা ইজ অ্যাবসেন্ট অর হাইলি রিডিউস ইন কর্টিক্যাল নেফ্রনস। নাও ঠিক আছে, তো এটা কর্টিক্যাল নেফ্রনস মানে আমাদের কি? স্মল লুপ অফ হেনলি, স্মল ভাসা রেক্টা। নাও নেক্সট যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইউরিন ফর্মেশন। তো আমাদের বেসিক্যালি কিডনিতে দেয়ার আর আ নাম্বার অফ স্টেপস দ্যাট আর ফলোড ডিউরিং ইউরিন ফর্মেশন। ঠিক আছে, মানে কিছু জিনিস হয়, তার নাম্বার অফ প্রসেসেস দ্যাট টেক প্লেস, কিছু নাম্বার ফিল্ট্রেশন হয়, যেগুলো থ্রু বেসিক্যালি আমাদের এটা প্রসেস হচ্ছে। তো কিভাবে হচ্ছে চলো এটা দেখা যাক, কি কি প্রসেস ইনভলভ। তো ইউরিন ফর্মেশনে আমাদের তিনটে মেইন স্টেপস আছে। তো আমরা বলতে পারি ইউরিন ফর্মেশনে আমাদের তিনটে মেইন স্টেপস আছে। ঠিক আছে, নাম্বার ওয়ান,
glomerular filtration, selective reabsorption, glomerular filtration, selective reabsorption, আর একটা হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন। শোনা, এটা হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন। এই তিনটে হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশনের স্টেপস। তিনটে স্টেপস এর কি কি স্পেশালিটি, কোন স্টেপটা কিভাবে হয়, এটা আমরা এবার করতে যাচ্ছি নেক্সট পার্টে। ঠিক আছে, চলো নেক্সট। ইউরিন ফর্মেশন ইনভলভস থ্রি মেন প্রসেসেস, নেমলি থ্রি মেন প্রসেসেস কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন, reabsorption and secretion that take place in different part of the nephron. তো নেফ্রনের আমাদের ম্যালফিজিয়ান বডি পার্টে কোন একটা প্রসেস, যেমন আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশনে ম্যালফিজিয়ান বডিতে। রিঅ্যাবজর্পশন আমাদের হয় রেনাল টিবিউলে, পিসিটিতে, লুপোফিলিতে ম্যাক্সিমাম হয়, ডিসিতেও একটু হয়, কারেক্টিং ডাক্টেও হয়। সিক্রেশন আমাদের জেনারেলি ডিসেন্ডিং লুপোফিলি, ডিসিটি, কারেক্টিং ডাক্ট এগুলোতে হয়। দ্য ফার্স্ট স্টেপ ইন ইউরিন ফর্মেশন, যেটা আমরা বলি প্রথম স্টেপ। তো ফার্স্ট স্টেপ ইন ইউরিন ফর্মেশন ইজ দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড which is carried out by the glomerulus and is called glomerular filtration. আচ্ছা, is the filtration of blood carried out by the glomerulus and so glomerular filtration. On an average, 1100 to 1200 ml of blood is filtered by the kidneys per minute, which constitutes roughly 1/5 of the blood pumped out by the ventricle of the heart in a minute. তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন কতটা ফাস্ট হয়, এটা থেকে আমরা একটা জিনিস থেকে জানতে পারি যে এভরি মিনিট বোথ দ্য কিডনিজ ফিল্টার করে অ্যারাউন্ড 1100 to 1200 ml of blood. তো 1100 থেকে 1200 ml of blood হচ্ছে 1/5 of the cardiac output, মানে 1/5 of the total amount of blood pent in our body, right? So the first step in urine formation is the filtration of blood carried out by the glomerulus and glomerular filtration. On an average, 1100 to 1200 ml of blood is filtered by the kidneys per minute, which is 1/5 of the blood pumped out by each ventricle in a minute. তো প্রত্যেকটা ভেন্ট্রিকেল যতটা ব্লাড থাকে তার 1/5 কিন্তু আমরা অ্যাকচুয়ালি পাম্প আউট করছি, যেটা ইজ আ ম্যাসিভ অ্যামাউন্ট। বডি, জাস্ট ইমাজিন যে আমাদের বডিতে 1 মিনিটে হার্ট যতটা ব্লাড পাম্প করে তার 1/5 আমাদের কিডনিতে যায় ফর ফিল্ট্রেশন। দ্যাটস আ ম্যাসিভ থিং, রাইট? নাও এবার নেক্সট যেটা বলছি, দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড প্রেশার কজেস দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড থ্রু থ্রি লেয়ার্স: endothelium of blood vessels, epithelium of Bowman's capsule and the basement membrane between the two layers. তো তিনটে লেয়ারের থ্রু আমাদের ফিল্ট্রেশনটা হয়। সো লেয়ার্স আমরা কি বলতে পারি? নাম্বার 1, সো ফার্স্ট অফ অল ব্লাডটা কিসে আসছে? ব্লাডটা আসছে গ্লোমেরুলাসে। তো এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেলস, endothelium of glomerular blood vessels. Number 2, basement membrane, যে কোনো দুটো এন্ডোথেলিয়ামের মাঝে আমাদের একটা বেসমেন্ট মেমব্রেন থাকে। নাম্বার 3 হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম অফ Bowman's capsule, বাট রাদার আমরা এটাকে এন্ডোথেলিয়াম না বলে আমরা এটাকে এপিথেলিয়ামে বলতে পারি। এপিথেলিয়াম বলা আই থিঙ্ক বেটার হবে, কারণ এটা কিন্তু কোনো ব্লাড ভেসেল না, রেনাল টিবিউল। তো আমরা কি বলতে পারি? গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড প্রেশার, মানে আমাদের যেটা গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড প্রেশার, এটা কজ করছে দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড টু থ্রি লেয়ার্স। তিনটে লেয়ার কি? তিনটে লেয়ার হচ্ছে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস, এপিথেলিয়াম অফ Bowman's capsule and a basement membrane between these two layers. The epithelial cells of Bowman's capsule is called podocytes, are arranged in an intricate manner which will leave minute pores called filtration cells or slit pores. So epithelial cells of Bowman's capsule টাকে আমরা কি বলতে পারি? Podocytes. Contains slit pores. So podocyte বলে যে সেলগুলো আছে Bowman's capsule, ওই সেলগুলোর অ্যারেঞ্জমেন্টটা সাচ যে খুব কম স্পেস থাকে ফর এনি ফ্লুইড টু পাস। না আমরা এরকম বলতে পারি, এইটা যদি আমাদের Bowman's capsule হয়, এটা Bowman's capsule হয়, আমাদের গ্লোমেরুলাস হচ্ছে এরকম, গ্লোমেরুলাস হচ্ছে এরকম। তো ফার্স্টে we have to pass through this layer, তারপরে এখানে যে বেসমেন্ট মেমব্রেন আছে, তারপরে দিস লেয়ার। তো এই লেয়ারটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, এই লেয়ারটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এই লেয়ারটা হচ্ছে আমাদের এপিথেলিয়াম অফ Bowman's capsule, যেটাকে আমরা কি বলছি? পোডোসাইটস। তো এই লেয়ারে যে সেলস গুলো থাকে ওইগুলোকে আমরা বলি পোডোসাইটস। ঠিক আছে, তো আই গেস মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো, podocytes contain minute pores which are called slit pores. Okay, now blood is filtered so finely through this membrane that almost all of the constituents of plasma except proteins pass into a lumen of Bowman's capsule. Blood is filtered so finely that almost all the constituents of plasma except proteins pass
into the bone. So blood এর যত কনস্টিটিউয়েন্ট আছে সব পাস হয়ে যায়, সেটা আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিনস, লিপিড সব অ্যাক্টিভলি পাস হয়ে যায়, অল সব পাস হয়ে যায় এক্সেপ্ট হোয়াট, এক্সেপ্ট প্রোটিনস। বিকজ প্রোটিনস এর সাইজ কিন্তু আমাদের যে স্লিট পোস্ট গুলো আছে তার থেকে বড়। Thereafter it is considered as the process of ultrafiltration, আর যেহেতু এই রেটে ফিল্ট্রেশন হচ্ছে আমরা এটাকে কনসিডার করছি আলট্রাফিল্ট্রেশন। ঠিক আছে না? The amount of filtrate formed by the kidneys per minute is a glomerular filtration rate, and is a healthy individual it is on 125 ml per minute and বা আমরা এটাকে কি বলতে পারি 180 লিটার পার ডে। তো আমাদের গ্লোমেরুলার যে রেটে ফিল্টার করছে সেটাকে আমরা মানে কিডনি কত ফিল্টার করছে সিগনিফিকেন্ট না, আমাদের জন্য সিগনিফিকেন্ট গ্লোমেরুলাস কত ফিল্টার করছে। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, the amount of filtrate fluid is filtered by the kidneys per minute is actually called glomerular filtration rate, and GFR হচ্ছে কেমন 180 liter per day or 125 ml per minute। তো প্রত্যেক মিনিটে আমাদের বডি কিন্তু 125 ml ফ্লুইড ফিল্টার করছে, যতগুলো নেফ্রন আছে সেই সবকটা গ্লোমেরুলাস কম্বাইন্ড হয়ে। এবার একটা জিনিস ভাবো, তো আমরা তো 180 লিটার ফ্লুইড ফিল্টার করছি, কিন্তু ইউরিনে তো আমাদের মিয়ারলি 1 to 1.5 লিটার বেরোয়। তো বাকি ফ্লুইডটা কি হচ্ছে? বাকি ফ্লুইডটা অ্যাক্টিভলি রিঅ্যাবসর্ব হয়ে যাচ্ছে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, রিঅ্যাবসর্পশন কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের বোঝা দরকার। আচ্ছা, kidneys are built-in mechanisms for the regulation of glomerular filtration rate. Okay, তো glomerular filtration rate যদি কমে যায় আমাদের বডি সেন্স করতে পারে যে বডি is filtering less fluid. One such efficient mechanism is carried out by the juxtaglomerular apparatus. আচ্ছা, juxtaglomerular apparatus তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ডিস্টাল কনভলিউটেড টিবিউল, juxtaglomerular apparatus কি হচ্ছে মডিফাইড distal convoluted tubule cells. So distal convoluted tubule cells actually modify হয়ে যায় to form an arrangement which is called juxtaglomerular apparatus. JGA is a special sensitive region formed by cellular modifications in the distal convoluted tubule and the afferent arteriole at the location of their contact. Modified DCT cells at location contact afferent arteriole. The afferent arteriole যেই পয়েন্টে যেই পয়েন্টে কন্ট্যাক্ট হয় এটা স্পেশাল জি অ্যাপারেটাস। ঠিক আছে, তিনটে টাইপের সেল থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ম্যাকুলার সেল, একটা লুনেট সেল, আর একটা হচ্ছে জেজি সেল। জেজি সেল, ম্যাকুলার সেলস এন্ড লুনেট সেলস। সো ডিসিটি সেলস আমরা এটাকে আমরা বলি জেজিএ, জেজিএ এটাকে আমরা বলতে পারি ম্যাকুলার সেলস, জেজি সেলস, এটা হচ্ছে লুনেট সেলস। আমি ঠিক সেকেন্ড নোটটা শিওর না, আমার একটু দেখতে হবে, এটা আমি দেখে এটা কনফার্ম করে দেবো যে এটা কোন তিনটে সেলের নাম। আমি মোস্টলি দুটো সেল ঠিক লিখেছি, একটা মনে হলো একটু হলেও একটু ভুল হতে পারে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, তো এটা আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, তো এটা ছাড়া আমরা যেটা মেইন জিনিস বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে আমাদের তিনটে টাইপের সেল থাকে, সেটা হচ্ছে হ্যাঁ তিনটে টাইপের সেল থাকে, সেটা হচ্ছে এই তিনটে সেল আছে। ল্যাসিস সেল, লুনেট সেল না, ল্যাসিস সেল। তো এটাকে আমরা বলতে পারি ল্যাসিস সেলস। ম্যাকুলার সেলস, ম্যাকুলার ডেন্সা, জানি আমাদের ওটাই বলে যে ম্যাকুলার ডেন্সা আমাদের ওটাকে বলে। তো যেই আপনারা তিনটে সেল থাকে আমাদের বেসিক্যালি আমাদের ম্যাকুলার ডেন্সা, ম্যাকুলার সেলস বা ম্যাকুলার ডেন্সা বলতে পারি আমরা এটাকে, ম্যাকুলার ডেন্সা, জেজি সেলস আর ল্যাসিস সেল। তো a fall in GFR can activate, আচ্ছা JGA, আচ্ছা এটা আগে লাইনটা বইনি। JGA is a special sensitive region formed by cellular modifications of distal convoluted tubule and the afferent arteriole at the location of their contact. যেই পয়েন্টে কন্ট্যাক্ট হচ্ছে ওই পয়েন্টে স্পেশাল মডিফিকেশন আমরা বলছি JGA। Next, a fall in GFR can activate the JG cells to release renin which can stimulate glomerular blood flow and thereby GFR back to normal. তো আমরা কি বলতে পারি, GFR যদি ফল করে যায়, GFR অনেক মেকানিজম আছে। ঠিক আছে, আমাদের মানে এই জেজি সেলস অনেক কিছু আমাদের বেসিক্যালি কি করছে, অনেক মেকানিজমের থ্রু জেজি সেলস অ্যাক্টিভেটেড হয়। একটা হচ্ছে কম সোডিয়াম ফিল করতে পারে, কম আমাদের বেসিক্যালি গ্লুকোজ ফিল করতে পারে, এগুলো অনেক জিনিস আছে, তো এগুলো আমরা এত ডিটেল লাগে না। তো জাস্ট সিম্পল এখানে GFR ফল করছে, জেজি সেল অ্যাক্টিভেট হচ্ছে, জেজি সেল অ্যাক্টিভেট করে কি করছে আমাদের রিলিজ করছে রেনিন। রেনিন কি করছে আমাদের, রেনিন বেসিক্যালি কি করছে গ্লোমেরুলার ব্লাড ফ্লো। আচ্ছা, রেনিন কি করছে, রেনিন আমাদের ব্লাড ফ্লো বাড়িয়ে দিচ্ছে, যার কারণে আমাদের জিএফআর
comes back to normal. এটা হচ্ছে আমাদের ব্যাপার যে fall in the GFR may activate JSL to get journey which can stimulate the glomerular blood flow and thereby the GFR will come back to normal. Simple. Next জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে a comparison of the volume of the filtered form per day, that is 180 লিটার। আমরা এখনই বললাম যে 180 লিটার ফ্লুইড ফিল্টার হচ্ছে with that of the urine release, এটা হচ্ছে just 1.5 লিটার। তো volume of filtered form per day is 180 liters, urine release is 1.5 liters, suggests that 99.9% of the filtrate has been reabsorbed by the renal tubule. So 99% আমাদের filtrate কিন্তু reabsorb হয়ে যাচ্ছে renal tubules এর থ্রু, ঠিক আছে। আর এই যে প্রসেসটাকে হচ্ছে সেটাকে আমরা বলতে পারছি reabsorption। আর রিঅ্যাবজর্পশন হচ্ছে বলেই আমাদের বডি কিন্তু মোস্ট অফ দি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বা ফেরত পাচ্ছে, বিকজ ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ইট ইজ আমাদের ফিল্টার, রাইট। বাট আমাদের বডিতে তো ম্যাক্সিমাম ইলেকট্রোলাইট নিউট্রিয়েন্টস এগুলো রিটার্ন করতে হবে, সো এটা আমাদের বডি কিন্তু রিঅ্যাবজর্ব করার ক্যাপাবিলিটিটা রাখে। The tubular epithelial cells in different segments of nephron perform either by active or passive mechanism. So tubular epithelial reabsorption টা কে করছে? Reabsorption টা করছে the tubular epithelial cells in different segments of the nephron perform this by active or passive mechanisms. For example, substances like glucose, amino acid, sodium into the filter reabsorbed by the nitrogenous phase, reabsorbed by the passive transport. So মানে আমাদের বডিতে যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম সবকিছু তো ফিল্টার হয়ে যায় গ্লোমেরুলাস এর থ্রু, বাট আমাদের বডির ওগুলো দরকার ফর মেইনটেনিং দ্য এসেনশিয়াল ফাংশনস, রাইট। তো এইগুলো আমাদের বেসিক্যালি অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ব হয়ে যায়, অ্যাক্টিভলি মানে উইথ দ্য কনজাম্পশন অফ এটিপি, এনার্জি ইউজ করে আমরা গ্রহণ করছি, যেখানে নাইট্রোজেনাস ওয়েস কিন্তু প্যাসিভলি রিঅ্যাবজর্ব হয়ে যায়। ওগুলো কিছু রিঅ্যাবজর্ব হয়, কিছু থাকে। রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অলসো টেক প্লেস প্যাসিভলি ইন দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য নেফ্রন। তো reabsorption of water also occurs passively in the initial segment of the nephron. তো আমাদের কি বলতে পারি যে reabsorption of water হচ্ছে in the initial segment of the nephron passively, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জিনিস যেটা আমরা এখানে বলছি। নেক্সট যে জিনিসটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে যে ডিউরিং ইউরিন ফর্মেশন দ্য টিউবুলার সেল সিক্রেট সাবস্টেন্সেস। তো কি হচ্ছে, আমরা সাবস্টেন্স ফিল্টার করাচ্ছি, আমরা কিছু নিয়ে নিচ্ছি। এবার একটা টার্ন আছে যেখানে আমরা কিছু দিচ্ছি। কি জিনিস? ডিউরিং ইউরিন ফর্মেশন দ্য টিউবুলার সেল সিক্রেট সাবস্টেন্সেস লাইক H+, K+ and ammonia into the filtrate. Tubular secretion is important step in formation and helps to maintain the ionic and acid-based balance. So during urine formation the tubular cells secrete substances like proton, K+ and ammonia. কি সিক্রেট করছি? H+, K+, অ্যামোনিয়া এরকম সাবস্টেন্সেস আছে যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা এই সাবস্টেন্স গুলোকে অ্যাড করছি টু দ্য ফিল্টার যাতে আমাদের বডি এগুলোকে রিমুভ করতে পারে, রাইট। তো আমরা এগুলোকে অ্যাড করছি, এগুলোকে অ্যাড করে আমরা চেষ্টা করছি টু রিমুভ। তো টিউবুলার সিক্রেশন ইজ ইম্পর্টেন্ট স্টেপ ইন ফর্মেশন, ইট হেল্পস ইন দ্য মেইনটেনেন্স অফ আয়নিক অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স। আয়নিক অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো আমাদের তিনটে প্রসেস কি হলো? তো আমাদের ইউরিন ফ্লুইড ভলিউমকে কিছু জিনিস স্টিমুলেট করছে, কিছু জিনিস কিন্তু কমাচ্ছে। কোন জিনিস স্টিমুলেট করছে? গ্লোমেরুলার ফিল্ট্রেশন এটাকে স্টিমুলেট করছে। যত বেশি ফ্লুইড আমরা ফিল্টার করবো তত বেশি আমাদের ইউরিন ভলিউম হবে, তত বেশি আমরা বেসিক্যালি এক্সিড করতে পারবো এট আ টাইম, রাইট। এটা হচ্ছে যত বেশি এটা হবে। এটা ছাড়া গ্লোমেরুলার ফিল্টার এটা ছাড়া আমাদের কি হচ্ছে? এটা ছাড়া আমাদের অ্যাক্টিভ সিক্রেশন, সিক্রেশন কিন্তু সবসময় অ্যাক্টিভ হয়, সিক্রেশন সেটা বাড়াচ্ছে, কিন্তু এটাকে কমিয়ে দিচ্ছে হচ্ছে প্যাসিভ না, এটাকে আমরা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কি করছে? আমাদের এই জিনিসটাকে আরো কমিয়ে দিচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের জানা দরকার। এখানে কি বলছে? ডিউরিং ইউরিন ফর্মেশন দ্য টিউবুলার সেল সিক্রেট সাবস্টেন্সেস লাইক H+, K+ ammonia into the filtrate. এটা ছাড়া কি বলছি? টিউবুলার সিক্রেশন ইজ অলসো an important step in formation, it helps to maintain the ionic and acid base balance. মানে অনেক সময় কি হয়, যখন বডিতে অ্যাসিডিক কন্ডিশনসে বেড়ে যায় তখন আমাদের বডি কিছু অ্যাসিডস বা আয়ন্স বা এরকম কিছু এলিমিনেট করতে পারে বাই সিক্রেশন ইনটু দ্য গ্লোমেরুলার ফিল্টার। তো ওটা গ্লোমেরুলার ফিল্টারের মধ্যে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়, যার কারণে আমরা বেসিক্যালি এই জিনিসগুলোকে আরো অ্যাক্টিভলি কাজ করে দেখতে পারি, বলে এক্সিট হয়ে যাচ্ছে, রাইট। সো এটা হচ্ছে ব্যাপার যে মেইনটেন্স আয়নিক এন্ড অ্যাসিড বেস ব্যালেন্স। ঠিক আছে, তো আজকে আমরা এই অবধি রাখলাম। ফাংশন অফ টিউবুলস থেকে আমরা নেক্সট দিন শুরু করবো, ঠিক আছে। নেক্সট দিন আমরা ফাংশন অফ টিউবুলস থেকে বাকি পার্টটা কভার করে দেবো। বেশি খুব একটা বড় না, খুব একটা ডিটেল না, আমাদের কভার করতে অতটা ডিফিকাল্টি হবে না। নেক্সট দিন আমরা এই পার্ট থেকে করে দেবো, ঠিক আছে। তো আজকে যতটা পড়েছি মোটামুটি ইজি আছে, তো এটা পড়া খুব ডিফিকাল্ট হবে না। একবার জাস্ট জিনিসগুলো ডায়াগ্রামস গুলো ঠিক করে বুঝে গেলে আই ডোন্ট থিংক দ্য চ্যাপ্টার উইল বি ডিফিকাল্ট, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।